আমরা যখন হাঁটি, দৌড়াই বা সিঁড়ি দিয়ে ওঠানামা করি, তখন আমাদের হাঁটুর বাটি তথা প্যাটেলা একটা কপিগলার মতো কাজ করে। কিন্তু যদি এই বাটিটি তার জায়গা থেকে সামান্য বিচ্যুত হয়, তবে শুরু হয় অসহ্য ব্যথা। আজ আমরা জানব প্যাটেলার অবস্থান, এর সাথে পেশির সম্পর্ক এবং কিভাবে এক্স-রে দেখে এটি নির্ণয় করা হয়। আমি ডাক্তার মনসুর রহমান আছি আপনাদের সঙ্গে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হাঁটুর বাটি বা প্যাটেলা তার স্বাভাবিক অ্যালাইনমেন্ট বা পজিশন থেকে বেশ কয়েকভাবে বিচ্যুত হতে পারে। তবে আমরা ক্লিনিক্যালি প্যাটেলার ভার্টিক্যাল হাইট বা উচ্চতা নিয়ে যখন কথা বলি, তখন মূলত দুটি প্রধান সমস্যাকে ফোকাস করে থাকি। একটি হলো প্যাটেলার আলটা, আরেকটা হলো প্যাটেলা বাজা। তো প্যাটেলা আলটাটা কি? যখন প্যাটেলা স্বাভাবিকের চেয়ে উপরে উঠে যায়, তখন এটি ফিমারের খাঁজে বা গ্রোভে ঠিকমতো বসে না। ফলে কোয়াড্রিসেপ যখন সংকুচিত হয়, তখন এটি হাঁটুকে স্থিতিশীল রাখার বদলে প্যাটেলাকে আরও উল্টো বাইরের দিকে টেনে নেয়। এতে হাঁটু কী হয়ে যায়? লক হয়ে যায় বা বারবার মচকে যাওয়ার প্রবণতা তৈরি হয়। সাধারণত জন্মগত কারণে বা নিচের টেন্ডন লম্বা হওয়ার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। এরপর দ্বিতীয় হলো প্যাটেলা বাজা। যখন প্যাটেলা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে আসে, তখন এটি জয়েন্টের হাড়ের উপর অতিরিক্ত চাপ তৈরি করে। এতে হাঁটুর ভেতরে ঘর্ষণ বাড়ে এবং রেঞ্জ অফ মোশন কমে যায়। ফলে রোগী যখন সিঁড়ি দিয়ে উঠতে যান বা সোজা হতে চান, তখন পেশি কাজ করতে চাইলেও প্যাটেলার ভুল অবস্থানের কারণে জয়েন্টের জ্যাম তথা স্টিফনেস অনুভব করেন। এটি সাধারণত কোনো সার্জারি বা ইনজুরির পর টিস্যু শুকিয়ে যাওয়ার কারণে হয়ে থাকে। মূলত এই দুই ক্ষেত্রেই পেশির অ্যাঙ্গেল অফ পুল পরিবর্তিত হয়ে যায়। এই মেকানিক্যাল ভারসাম্যহীনতায় শেষ পর্যন্ত অসহ্য ব্যথা এবং হাঁটু ভাঁজ বা সোজা করার অক্ষমতায় রূপ নেয়। আমাদের উরুর সামনে যে বিশাল পেশিটি দেখছেন, একে আমরা বলি কোয়াড্রিসেপস। এটি আমাদের হাঁটুর প্রধান ইঞ্জিন। প্যাটেলা এখানে একটি লিভার বা পুলি হিসাবে কাজ করে। এটি কোয়াড্রিসেপস পেশি এবং হাঁটুর জয়েন্টের মাঝখানের দূরত্ব বাড়িয়ে দেয়, যার ফলে আমরা যখন হাঁটু সোজা করি, তখন এই পেশিটি প্রায় 30% বেশি শক্তি বা লিভারেজ পায়। যদি প্যাটেলা উপরে বা নিচে সরে যায়, তবে এই মেকানিক্যাল অ্যাডভান্টেজ নষ্ট হয়ে যায়। ফলে ইঞ্জিন বা পেশি সচল থাকলেও আপনি হাঁটুতে আগের মতো জোর পাবেন না। প্যাটেলার ভুল অবস্থানের কারণে একটি চেইন রিঅ্যাকশন শুরু হয়। যখন প্যাটেলা সঠিক ট্র্যাকে না থাকে, তখন আমাদের শরীর ব্যথার হাত থেকে বাঁচতে কোয়াড্রিসেপ পেশির ব্যবহার কমিয়ে দেয়। একে আমরা বলি আর্থ্রোজেনিক মাসেল ইনহিবিশন। এর ফলে পেশিটি তার স্বাভাবিক টোন হারায় এবং দ্রুত শুকিয়ে যেতে শুরু করে, যাকে আমরা ক্লিনিক্যালি মাসেল অ্যাট্রফি বলে থাকি। আপনারা হয়তো খেয়াল করেছেন, দীর্ঘদিনের হাঁটু ব্যথার রোগীদের এক পা অন্য পায়ের চেয়ে চিকন হয়ে যায়। এই সমস্যাটা সাধারণত প্যাটেলার মেকানিক্যাল ফেলিওরের কারণে ঘটে। এবার আসি নিউরোলজিক্যাল কন্ট্রোল তথা ফিমোরাল নার্ভের বিষয় নিয়ে। এই সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো কন্ট্রোল সিস্টেম। এই পুরো ইঞ্জিন বা পেশিকে সচল রাখে আমাদের কোমর থেকে আসা ফিমোরাল নার্ভ। এটি মূলত লাম্বার
2, 3 এবং 4 নার্ভ রুট থেকে তৈরি হয়। প্যাটেলার পজিশন খারাপ থাকলে জয়েন্টের ভেতরে থাকা প্রোপিওসেপ্টরস বা সেন্সরগুলো আমাদের মস্তিষ্কে ভুল সিগন্যাল প্রেরণ করে। এতে নার্ভের মাধ্যমে পেশিতে যে ইলেকট্রিক্যাল ইম্পালস যাওয়ার কথা তা বাধাগ্রস্ত হয়। সহজ কথায় ইঞ্জিনের তার বা ওয়্যারিং তথা নার্ভ যদি সিগন্যাল না পায়, তবে ইঞ্জিন তথা পেশি যত শক্তিশালী হোক না কেন, আপনার হাঁটুতে আপনি স্থায়িত্ব বা ব্যালেন্স পাবেন না। এই প্যাটেলার পজিশন নির্ভুলভাবে দেখার জন্য আমাদের হাঁটুর একটি ল্যাটারাল ভিউ বা পাশ থেকে নেওয়া এক্স-রে প্রয়োজন হয়। তবে এখানে একটি শর্ত আছে, আপনার হাঁটুটি অবশ্যই 30 ডিগ্রি ফ্লেকশন বা হালকা ভাঁজ অবস্থায় থাকতে হবে, কারণ এটি এই নির্দিষ্ট পজিশনেই প্যাটেলার টেন্ডনে তার টান অবস্থায় থাকে এবং আমরা সঠিক রিডিং পাই। এখন এই এক্স-রেটাকে লক্ষ্য করুন। উরুর হাড় বা ফিমারের নিচের অংশে যেখানে জয়েন্ট শেষ হয়েছে সেখানে একটি সাদা ঘন রেখা দেখা যাচ্ছে। একে আমরা বলি ব্লুম্যান সাট লাইন। এটি মূলত ফিমারের ইন্টারকন্ডাইলার নচের ছাদকে নির্দেশ করে। স্বাভাবিক অবস্থায় এই লাইনটিকে যদি আমরা কাল্পনিকভাবে সামনের দিকে বাড়িয়ে দিই, তবে এটি প্যাটেলার একদম নিচের প্রান্ত তথা ইনফিরিয়র পোলকে স্পর্শ করবে। এটি হলো আপনার হাঁটুর বাটের আইডিয়াল পজিশন। এই লাইনটি থেকেই আমরা আপনার হাঁটুর যান্ত্রিক ত্রুটি বা মেকানিক্যাল ফল্ট ধরে ফেলি। যদি দেখা যায় আপনার প্যাটেলার পুরো অংশটি এই লাইনের অনেক উপরে অবস্থান করছে, তবে বুঝতে হবে আপনার প্যাটেলার নিচের টেন্ডনটি লম্বা অথবা জন্মগতভাবেই উপরে সেট করা। এতে হাঁটুতে ইনস্ট্যাবিলিটি তৈরি হবে। আর যদি বাটিটি তথা প্যাটেলা এই লাইনের নিচে নেমে আসে, তবে বুঝতে হবে জয়েন্টের ভেতর টিস্যু সংকুচিত হয়ে প্যাটেলাকে নিচের দিকে টেনে নামিয়ে ফেলছে। এটি আপনার হাঁটুর স্বাভাবিক মুভমেন্টকে লক করে দেয়। এই সিম্পল একটি লাইন আমাদের গাইড করে যে আপনার জন্য কোন ধরনের ম্যানুয়াল থেরাপি বা এক্সারসাইজ প্রয়োজন। ডায়াগনোসিসের পর আমাদের প্রথম কাজ হলো প্যাটেলার স্বাভাবিক নড়াচড়া তথা মোবিলিটি ফিরিয়ে আনা। আমরা বিশেষ করে ম্যানুয়াল থেরাপি টেকনিক ব্যবহার করি, যাকে বলা হয় প্যাটেলার গ্লাইডিং। যদি কারো প্যাটেলা বাজা থাকে, আমরা প্যাটেলাকে উপরের দিকে অর্থাৎ সুপিরিয়র গ্লাইড তথা মোবিলাইজ করি। আর প্যাটেলা আল্টার ক্ষেত্রে পজিশন অনুযায়ী আমরা ল্যাটারাল বা মিডিয়াল ট্র্যাকিং ঠিক করি। এর মাধ্যমে জয়েন্টের ভেতরের স্টিফনেস কমে যায় এবং প্যাটেলা তার সঠিক খাঁজে তথা ট্রক্লিয়ার গ্রোভে ফিরে আসার জায়গা পায়। এরপরে দ্বিতীয় ধাপ হলো আমাদের পেশিকে শক্তিশালী করা। তবে আমরা শুধু ঢালাওভাবে ব্যায়াম দিই না, আমরা আপনার শরীরের নির্দিষ্ট বায়োমেকানিক্যাল ডেফিসিয়েন্সি খুঁজে বের করি। বিশেষ করে ভিএমও তথা ভাস্টাস মিডিয়ালিস অবলিক্স পেশির উপর আমরা ফোকাস করি, যা আপনার প্যাটেলাকে বাইরের দিকে সরিয়ে যেতে বাধা দেয়। পেশিকে শক্তিশালী করার জন্য দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে প্রক্সিমাল স্ট্যাবিলিটি। শুধু হাঁটু নয়, আমরা আপনার হিপ, অ্যাবডাক্টর এবং গ্লুটিয়াস পেশি নিয়েও কাজ করে থাকি। কারণ হিপ বা কোমরের পেশি যখন দুর্বল থাকে, তখন হাঁটুর ভেতরের দিকে ঝুঁকে পড়ে এবং প্যাটেলার অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যায়। সবশেষে আসে কন্ট্রোল সিস্টেম বা নার্ভের কাজ। শুধুমাত্র পেশি শক্তিশালী হলে হবে না, আপনার মস্তিষ্ককে জানতে হবে হাঁটা বা দৌড়ানোর সময় প্যাটেলা কোন পজিশনে আছে। একে আমরা বলি প্রোপিওসেপশন বা জয়েন্টেড পজিশন সেন্স। আমরা কিছু বিশেষ ব্যালেন্স ট্রেনিং এবং নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশন এক্সারসাইজের মাধ্যমে এগুলো ট্রেনিং করায় থাকে। এতে আপনার যে ফিমোরাল নার্ভ এবং জয়েন্টের সেন্সরগুলোর মধ্যে একটি শক্তিশালী সংযোগ তৈরি হয়। এর ফলে ভবিষ্যতে পুনরায় ইনজুরি হওয়ার ঝুঁকি প্রায় শূন্যের দিকে নেমে আসে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে।
নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থেকো। আল্লাহ হাফেজ।